হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজ 10ই ডিসেম্বর আমরা চলে এসেছি দীঘাতে একটা বিশেষ দিন উদযাপন করার জন্য। আমাদের জীবনে এটি একটি বিশেষ দিন। ভিডিওটি দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আজ খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমাদের দেব। তো আমরা এতক্ষণে দীঘাতে এসে পৌঁছে গেছি। দীঘাতে আসার পথটা কিন্তু আমাদের কাছে খুব একটা সহজ সরল থাকেনি, কারণ অনেক বাধা বিপত্তি কাটিয়ে তারপরে আমরা দীঘা এসেছি। কীভাবে এসেছি চলো সেই গল্পই শোনাই। আমরা ভোর 4টার সময় ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম আমাদের জার্নি শুরু করার জন্য। বাসে যাব বলে ঠিক করেছিলাম, সেই কারণে ভোরবেলায় বেরিয়ে বাস স্ট্যান্ডে চা খাইতে শুরু করে দিয়েছিলাম। আর তারপরে ভোর 5টার সময়তে বাস ছিল, সেই বাস ধরেই আমরা দীঘা যাব বলে ঠিক করেছিলাম। বিষ্ণুপুর থেকে ডাইরেক্ট দীঘা যাবার বাস এখানে ভোর 5টার সময় থাকে, তারপর আরও বেলা করে খানিকগুলো বাস থাকে, কিন্তু আমরা সকাল সকাল পৌঁছে যাব সেই আশায় গেছিলাম। কিন্তু বাস না থাকায় শেষ পর্যন্ত আমাদেরকে চলে আসতে হয় স্টেশনে। কিন্তু স্টেশনে এসেও জানতে পারলাম ডাইরেক্ট কোনো ট্রেন নেই আজ বুধবার উপলক্ষে, যে কারণে আমরা বিষ্ণুপুর থেকে রানী শিরোমণি এক্সপ্রেস ধরে প্রথমে পাঁশকুড়া যাব, তারপর যাব আমরা পাঁশকুড়ার থেকে দীঘাতে। শিরোমণি এক্সপ্রেসটা বিষ্ণুপুর থেকে ছাড়ে সকাল 6টার সময়। আমরা দেখতে পাচ্ছ 5:30টার সময়তেই বিষ্ণুপুর স্টেশনে এসে পৌঁছে গেছি। এই প্রথমবার বোধহয় ট্রেন আসার এত আগের থেকে আমরা যে উপস্থিত। বিষ্ণুপুর স্টেশন চত্বরটা পুরো ফাঁকা। এই শীতের ভোরবেলাতে কেউ এখনও এসে পৌঁছায়নি এই স্টেশনে, শুধুমাত্র আমি আর আমার ওয়াইফ রুমা। আমরা দুজনেই এই স্টেশন চত্বরে ঘোরাফেরা করছিলাম। 2 নাম্বার প্ল্যাটফর্মে যেহেতু ট্রেন আসবে, আমরা তাই 2 নাম্বার প্ল্যাটফর্মের মধ্যেই ঘোরাফেরা করছিলাম। এই দেখো আমাদের সঙ্গে রয়েছিল ব্যাগ আর পিঠে একটা ব্যাগ। আমরা সেখানে গিয়ে ভিডিও শ্যুট করব, সেই কারণে স্ট্যান্ডটাও সঙ্গে নিয়েছি। আশেপাশে পুরো ফাঁকা নির্জন, স্টেশন চত্বর একেবারে ফাঁকা। 1-2 জন হয়তো এতক্ষণে এসে উপস্থিত হয়েছে। তাছাড়া বাকি স্টেশন চত্বরটা ঠান্ডায় কনকনে কাঁপতে কাঁপতে আমরা বসে রয়েছি, আর আশেপাশের লোকও সেরকম নেই। বেশ ভয় ভয় করছিল, সেই অবস্থাতেই আমরা বসে আছি আর দুজনের মধ্যে আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিচ্ছি এই ভোরবেলাটা। কারণ জীবনের একটা বিশেষ দিন, আর আজকেই আমরা দীঘা যাব ঠিক করেছি। আজ 10ই ডিসেম্বর আমরা দীঘার জন্য বেরোবো, আর কাল 11ই ডিসেম্বর অর্থাৎ বাংলার 24শে অগ্রহায়ণ আমাদের লাইফের একটা বড় দিন, যে দিনে আমরা দুজন একেবারে সামাজিকভাবে মিলিত হয়েছিলাম। চলো, এই দেখো রুমা দেখো বসে রয়েছে, ট্রেনের টাইম দেখছে, আর আমি এদিকে রুমার ভিডিও করছি। তারপর দেখতে দেখতে যখন 6টা বাজলো, তখন শিরোমণি এক্সপ্রেস ধীরে ধীরে বিষ্ণুপুর স্টেশনে প্রবেশ করছে। চলো আর দেরি না করে আমরা ট্রেনটার মধ্যে উঠে পড়ি, তারপর বাকি জার্নি গল্প আবার তোমাদেরকে শোনাচ্ছি। আগে ট্রেনে উঠে পড়ি। ট্রেনে আমরা উঠে পড়েছি। ভোরবেলার ট্রেন, যে কারণে এই শীতকালে তেমন একটা ভিড় হয়নি। বিষ্ণুপুর থেকে আমরা চাপতেই আমাদের যেহেতু রাত্রে ভালো ঘুম হয়নি, তাই রুমা আমার কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। আমি কিন্তু জেগেছিলাম, যেহেতু আমাদের 2টো ব্যাগ আছে, প্লাস ট্রেনটাও এতটা ফাঁকা, তাই নজর রাখতে হবে। অবশেষে পাঁশকুড়া স্টেশনে এসে আমরা পৌঁছালাম। পাঁশকুড়া স্টেশনে এসে পৌঁছেই আমরা নামবার জন্য আমাদের ব্যাগপত্রগুলো নিয়ে গেটের কাছে এসে দাঁড়িয়ে পড়েছি। ঠান্ডায় এত বাতাস দিচ্ছে, বাইরে কুয়াশা এখনও যে ভালোভাবে চারিপাশটা দেখতেই পাওয়া যাচ্ছে না। তার মাঝেই বাইরের পরিবেশে পাঁশকুড়া স্টেশনের আগেই এত সুন্দর ফুলের সৌন্দর্য দেখে সত্যি মনটা ভরে গেল। বিষ্ণুপুর থেকে পাঁশকুড়া আসতে আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। সকাল 6টার সময় আমরা চেপেছিলাম বিষ্ণুপুর স্টেশনে, আর পাঁশকুড়া স্টেশনে যখন নামছি আমরা, তখন বাজে সকাল 9টার সময় আমরা পাঁশকুড়া স্টেশনে নেমে সেখান থেকে আমরা টিকিট কাটবো, আর তারপরে পাঁশকুড়া টু দীঘা যাওয়ার জন্য যে লোকাল ট্রেন রয়েছে, তাছাড়া অন্য ট্রেন অবশ্যই এক্সপ্রেস নেই, সেই লোকাল ট্রেন ধরেই আমাদেরকে অগত্যা যেতে হবে। অবশেষে আমরা সেই পাঁশকুড়ার লোকাল ট্রেনে চেপে পড়লাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। হালকা পরিমাণে খিদে পেয়েছিল, তাই পাঁশকুড়ার স্পেশাল চপ আর রুমার হাতে বাদাম পাটালি
খেতে খেতে আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। অনেকটা রাস্তা জার্নি করার পর লাস্ট আমরা এসে পৌঁছালাম দীঘা স্টেশনের কাছাকাছি। দেখতে পাচ্ছ আমরা আবার ফ্রেশ হয়ে উঠে পড়েছি সিট থেকে। এবার আমরা দীঘা স্টেশনে নামবো। চলো, এই হলো সেই দীঘা স্টেশন, যেটা কিনা পর্যটকদের জন্য খুব সুন্দরভাবে আবার নবনির্মিত করছে। খুব সুন্দর দেখতে লাগছে স্টেশনটা। আগে যখন এসছিলাম তখন স্টেশনটা প্ল্যাটফর্মের এত বড় থাকেনি, এখন যেভাবে এত বড় করেছে, আগে কিন্তু এত বড় প্ল্যাটফর্ম আমি দেখিনি এই দীঘা চত্বরে। তারপর আমাদের মতো বহু ভ্রমণ পিপাসু মানুষ এই দীঘার উদ্দেশ্যে বেরিয়েছে। আমাদের মতোই তারাও হয়তো তাদের বিশেষ দিনটা উদযাপন করার জন্য বেরিয়ে পড়েছে। আমরাও তাদের সাথে হেঁটে হেঁটে প্ল্যাটফর্মের বাইরের দিকে চলেছি। আর তার মধ্যে আমি ব্যাগ বয়ে চলেছি আর রুমা চলেছে আমার পিছু পিছু। চলো আস্তে আস্তে এগিয়ে যাই সেই প্ল্যাটফর্মের বাইরের দিকে। দেখতে পাচ্ছ খুব ভারী ব্যাগ নিয়ে যেতে অসুবিধা হচ্ছে। আমি বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছি রুমা আসছে কিনা, আর মাঝে মাঝে একবার করে ব্যাগটা নামিয়ে রেস্ট নিচ্ছি। আর সেই সুযোগে দীঘা স্টেশনে রুমার সেলফি তোলার ইচ্ছে হলো। যেহেতু আমরা দাঁড়িয়ে আছি, তাই সেখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা সেলফিও নিয়ে নিলাম। এই 5 বছর পর আমরা আবার দুজনে একসাথে দীঘাতে এসে উপস্থিত হয়েছি। সেই আনন্দতে একটা হচ্ছেই আমাদের। তবে চলো আস্তে আস্তে আবার বেরিয়ে পড়ি। এই স্টেশন চত্বর থেকে দেখতে পাওয়া যাচ্ছে জগন্নাথ দেবের সেই মন্দিরের চূড়াটা। আমরা পরে আসব। আজকে এইখানে যে জগন্নাথের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরটা, সেটা দেখেই আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের রুম খোঁজার উদ্দেশ্যে। এখানে টোটো ভাড়া সত্যিই খুব কম। যতক্ষণ না হোটেলে রুম পাবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তোমাকে টোটোই করে তোমার লাগেজ সহ ঘোরাবে। তারপর তোমার রুম পছন্দ হলে তোমাকে সেই রুম পর্যন্ত পৌঁছে দেবে। গতবারে আমরা যেখানে এসে পৌঁছেছিলাম যে হোটেলটাতে, এবারেও আমরা সেই হোটেলের সেই রুমেই এসে পৌঁছেছি, সেই 207 নাম্বার রুম। আমরা 2021-এ যখন এসেছিলাম এখানে, এই রুমটার মধ্যেই আমরা ছিলাম। 207 নাম্বার রুম। এই হলো সেই রুমটা। খুব সুন্দর ডেকোরেশন করা এদের রুম। হোটেল ডে অ্যান্ড নাইট, যেখানে দেখতে পাচ্ছ একটা ড্রেসিং টেবিল রয়েছে, টিভি রয়েছে। টিভিটা অবশ্য সচল। আর এইখানে রয়েছে সেই আমাদের বড় টুইন বেড, অর্থাৎ দুজনকার শোয়ার জন্য যে বেডটা। আর এখানে জানলাতে পর্দা দেওয়া রয়েছে। আর এটা হলো ব্যালকনির গেট। এইখান থেকে দেখতে পাবে তুমি সমুদ্রের পাড়। খুব সুন্দর, তাই না রুমটা? আমাদের তো খুব পছন্দ। ওই দূরে সমুদ্র দেখতে পাওয়া যাবে। তারপর চলো এইখান থেকে আমরা এবার রুমটা তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে লাগছে। রুমটা যেহেতু বেশ বড়, তাই আমরা লাগেজগুলোকে এখানে নামিয়ে রেখে আমরা রুমটার মধ্যে একটু ঘোরাফেরা করে তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। রুমের মধ্যে সব রকমই সুযোগ সুবিধা রয়েছে। এটা হলো রুমের বাথরুম। রুমা অলরেডি বাথরুমে ঢুকে পড়েছে। আর আমি গা এলিয়ে একটু বিছানার মধ্যে শুয়ে পড়লাম। খুব টায়ার্ড হয়ে গেছি। এই 9 ঘন্টার পথ অতিক্রম করে তারপরে আমরা আসছি দীঘাতে। কারণ পাঁশকুড়ার থেকে যে ট্রেনটা আমরা ধরেছিলাম সেটা ছিল সম্পূর্ণ লোকাল ট্রেন, যে কারণে আমাদের অনেকটা সময় লাগিয়ে দিয়েছে পাঁশকুড়ার থেকে দীঘা আসতে। রুমা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছে, আমিও চলো এবার ফ্রেশ হয়ে নিই। তারপর আমরা আজকে দুপুরের খাবার খেতে যাব বাইরে। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন চলেছি গোপাল ভাঁড়ের যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘরে খাবার খেতে। শুনেছি গোপাল ভাঁড়ের রান্নাঘর এখানে খুব বিখ্যাত একটা হোটেল। এখানের খাবার সত্যিই খুব সুন্দর। আমরা গোপাল ভাঁড়ের রান্নাঘরে এসে বসে পড়েছি। খাবার অর্ডার দেবো, সেই কারণে মেনু কার্ড আমরা দেখতে শুরু করেছি। খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে চলে এলো খাবারের প্লেট। চলো দেরি না করে এবার আমরা এই এত সুন্দর সুস্বাদু খাবার উপভোগ করতে শুরু করি। কারণ সকাল থেকে সেরকম কোনো ভারী খাবার আমাদের পেটে পড়েনি, তাই এত সুন্দর খাবার দেখে এই ভাত, শুক্তো, মুড়ি ঘন্ট, ডাল, পাঁপড়, আলু ভাজা দেখে আর সামলাতে পারলাম না। আগে পেট পুজো করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি।
চলো আগে পেট পূজা, তারপর বাকি কথা। এত খিদে পেয়েছিল যে আমরা খুব শিগগিরই আমাদের প্লেট সাফ করে দিয়েছি। আমরা দুজনেই একটু পেটুক, তার উপরে যদি এই গোপাল ভাঁড়ের এত সুন্দর রান্না পাই তাহলে তার কথাই নেই। অন্যদিন গোপাল ভাঁড় দেখতে দেখতে খাই, আজকে গোপাল ভাঁড়েই খাচ্ছি। খাওয়া কমপ্লিট, এবার আমরা চলেছি রুমের দিকে। খুব টায়ার্ড আজকে, তাই আজকে আর কোনো কথা না, দেখা হচ্ছে পরের ব্লগে।